ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ, আরও যুক্ত থাকছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের দুজনকেই। মাহবুব কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে তারেক রহমান ভোটাধিকার ফিরিয়ে আনার যে আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি, এবং আমরা দেখলাম যে কিশোরগঞ্জে গণসমাবেশে তিনি নানা বিষয়েই কথা বললেন। আমার প্রশ্ন আপনার কাছে থাকবে, নির্বাচনের দিকে কি আসলে বারবার ইঙ্গিত করছেন কিনা, বা এতে কি এটাই আসলে বোঝা যায় যে সঠিক নেতৃত্ব আসলে নির্বাচন ছাড়া আসা সম্ভব নয়? কি বলবেন মানে তারেক রহমানের এই বক্তব্যের ব্যাপারে? দেখেন, আপনি যখন খবরটা পড়ছিলেন, আপনি যে কোনো মূল্যে কথাগুলোর উপরে জোর দিচ্ছিলেন, করাঘাত করছিলেন, এবং তারেক রহমানও যখন যে কোনো মূল্যে কথাটা বলছিলেন তখন উনি মুষ্টিবদ্ধ হাত দেখান। এটা কিন্তু প্রিয়াসিউ, এটা না বোঝার কোনো কারণ নাই, এটা আমরা আগেই বুঝেছিলাম। সেটা হচ্ছে যে বিএনপি খুব দ্রুতই আপনার হার্ড লাইনে যাবে ইলেকশন আদায় করার জন্য, এইটা না বোঝার কোনো কারণ নেই। আপনার সেদিন যে তাদের মহাসমাবেশটা হলো, সেদিন তারেক রহমান যে নমনীয় ছিল, এটা একটা টেকনিক্যাল কারণ। সেটা হচ্ছে যে জনগণকে এটা বোঝানো যে আমরা আসলে নিয়মতান্ত্রিক ভাবে রাজনীতি করতে চাই। তো এইটা মানে যে খুব দ্রুতই মানে তারা নির্বাচন আদায়ের আন্দোলনে নামবেন, এটা আমি সেদিনই বলেছিলাম এবং সেটা ফলে যাচ্ছে, এবং খুব দ্রুতই বিএনপি নির্বাচনের দাবিতে আপনার রাস্তায় নামবে, আমি বলে রাখছি। এখন দেখেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটা আবেদন জানাবো, সেটা হচ্ছে কনফ্রন্টেশনে যাবেন না, বিএনপির সাথে কনফ্রন্টেশনে যাবেন না। কনফ্রন্টেশনে গেলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। যদিও আপনারা বলছেন যে গুলি করা যাবে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললেও গুলি করা যাবে না, কিন্তু গুলি না করলেই যে রক্তপাত বন্ধ হবে তা কিন্তু না। আপনারা খুব দ্রুতই নির্বাচন দিয়ে চলে যান। এই যে সংস্কারের কথা বলছেন, সংস্কার কোথায় করবেন আপনারা? সংস্কার করবেন নির্বাচন কমিশনে, সংস্কার করবেন নির্বাচনী ব্যবস্থা। যে নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব, সেটা আপনারা করবেন। আপনারা এত লং লিস্ট কেন দিচ্ছেন? এই যে বলতেছেন যে জেন্ডার ডিসক্রিমিনেশন দূর করা হবে, আদিবাসীদের, আজকে পাহাড়ি অঞ্চলে জানতো, আপনি বলছেন যে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীরও আপনারা কি বলে সংস্কার করতে চান না, পারে দেখেন না কি অবস্থা দাঁড়িয়েছে। হ্যাঁ, ফলে এই সমস্ত বিগ বিগ টক করে তো লাভ নাই। যত দ্রুত সম্ভব নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন কমিশনে করে আপনারা মান সম্মানে কেটে পড়েন। তা না হলে কিন্তু বাজারে যে সমস্ত কথা আছে, এই কথাগুলো কিন্তু মানে সবাই বিশ্বাস করা শুরু করবে। বাজারে কিন্তু কথা আছে যে একটা বিশেষ দেশ আপনাদেরকে ক্ষমতায় এনে আপনাদেরকেও মেয়েদের ক্ষমতা রাখতে চাচ্ছে, এটাই বাজারে কথা আছে। এই কথা যেন মিথ্যা প্রমাণিত হয়, এই কথা যেন মিথ্যা প্রমাণিত হয়, আপনারা মানে খুব বেশি হলে 6 মাসের মধ্যে আপনারা নির্বাচনী ব্যবস্থা মানে নির্বাচনের আয়োজন করে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের কাছে আপনারা ক্ষমতা ছেড়ে দেন। কথাটা হচ্ছে আপনারা যে সংস্কার করবেন, ধরেন অনেক বিষয় আপনারা সংস্কার করলেন, নির্বাচিত প্রতিনিধিরা যদি বা নির্বাচিত পার্লামেন্ট যদি সেই সমস্ত সরকার না মানে, আপনারা কি করবেন? নাও তো মানতে পারে। কই আমরা কি অতীতে কোনো আমলে কি কোনো আইন মানতে দেখছি? কনস্টিটিউশনই তো মানে না, আইন মানে না, আপনি সংস্কার মানবে কি কারণে? ধর আপনি একটা দল সঠিকভাবে রাষ্ট্র চালাতে পারবে কিনা সেটা নির্ভর করবে ওই দলের যে নেতারা, হাইকমান্ড, বিশেষ করে প্রধান ব্যক্তি, উনি যদি সিনসিয়ার থাকেন, উনি যদি প্যাট্রিয়টিক থাকেন, উনি যদি কমিটেড টু দ্য পিপল থাকেন, তাইলে হবে। এই সমস্ত কেতাবি সংস্কার, এই সমস্ত এগুলি এক পয়সা মূল্য নেই বাংলাদেশে। আমরা বাংলাদেশকে 53 বছর যাবৎ দেখতেছি, 53 বছর যাবৎ বাংলাদেশকে দেখতেছি, এগুলির কোনো মূল্য নাই। মূল্য হচ্ছে যে প্রধান ব্যক্তি, যেমন কত কত আইনই তো ছিল গত গত 15 বছরে, কত কিছু ছিল, কই সেখান থেকে কি কোনো আইন মানছে? কোনো আইন কেতাবি কোনো জিনিস মানছে? কনস্টিটিউশনে যা আছে ইয়ে আছে, মানে প্রতিষ্ঠার জন্য যে সমস্ত আইন কানুন আছে, যে সমস্ত কনস্টিটিউশনাল বডি আছে, ওগুলোকে ফাংশন করতে দেয় নাই। বডি আছে কিন্তু সেগুলোকে ফাংশন করতে দেয় নাই। আগামী দিনে আপনারা যে সংস্কারগুলি করবেন, এই সংস্কার যে ইলেকটেড গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট যে ফলো করবে, সেটা গ্যারান্টি কোথায়? এগুলো দিয়ে আপনি যেটা করা দরকার সেটা হচ্ছে একটা মাহবুব কামাল জি, একটা ফেয়ার এবং
একদম স্পষ্ট, আমি বুঝতে পেরেছি আপনার কথা। নিশ্চয়ই ফিরবো আপনার কাছে। আমি একটু শওকত মাহমুদের কাছে যেতে চাই, যে সংস্কারের প্রসঙ্গেই আসলে আপনার কাছেও প্রশ্ন রাখতে চাই, যে সংস্কার কি আসলেই আরও দীর্ঘদিন চলমান রাখা উচিত কিনা, জরুরি কিনা, বা মাহবুব কামাল যেটি বললেন যে আমাদের দেশে আইন মানে না, বা সংস্কারের আসলে খুব বেশি আসলে এখনই করা প্রয়োজন না, আপনিও কি আসলে একমত কিনা যে 6 মাসের মধ্যে বা 6 মাস পরে নির্বাচন দিয়ে দেওয়া উচিত কিনা, বা এই সরকারে আসলেই আদৌ কি সংস্কার হচ্ছে কিনা, করছে কিনা, একটু আপনার মতামত শুনবো। দেখুন, আমি বলি যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা হয়েছিল যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদের বিদায়, এবং রাষ্ট্র সংস্কারের ব্যাপারে যারা আন্দোলন করছিল নিষ্পত্তির, তারা সবাই একমত হয়েছিল। এবং এই বিশেষ কতগুলো ঘটনা ঘটেছিল, যেমন জেলখানায় রাষ্ট্রপতি তার মোশতাকের মৃত্যু, তারপরে আরো অনেক ঘটনার অনেক মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। রাষ্ট্র সংস্কার না করলে এই দুর্নীতি, লুটপাট, ব্যাংক খালি করে ফেলা এবং বিদেশে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া, এগুলি সবই সম্ভব। কারণ সংবিধানই আপনার সংশোধন করে এমন পর্যায়ে আনা হয়েছে যে আপনি বিদেশে একটা চুক্তি করবেন, কিন্তু পার্লামেন্টে এটা প্লেস করার বাধ্যবাধকতা আগে ছিল, এখন গণভোটের বিধান। আপনাকে সংস্কারের যেতেই, কারণ সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মতানৈক্য মতানৈক্য হচ্ছে যে আপনি কতদূর সংস্কার করতে দিবেন, কবে আপনি নির্বাচন দেবেন। এই সংস্কারের ব্যাপারে আমি মনে করি যে এই প্রথম জাতির মধ্যে একটা ঐকমত্য সৃষ্টি হয়েছে যে বাংলাদেশে সংস্কার দরকার, এবং এই অন্তর্বর্তী সরকার যে সংস্কারের জন্য কমিশন গঠন করেছে, আমিও মনে করি যে এই কমিশন সুপারিশ আসার পর রাজনৈতিক দলগুলো বিবেচনায় নিয়ে সংস্কার তারা অনুমোদন করবে, কিছু করবে, কিছু করবে না, একমত হবে। সংস্কার ছাড়া এই সরকার কিন্তু যাবে না। এটা আমি আপনাদেরকে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এই সংস্কার কিছু এই সরকার করবে, এবং এই সংস্কারের ক্ষেত্রে আপনি দেখেছেন যে আন্তর্জাতিক সমর্থন কিন্তু আছে, এবং যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল ছিল তারা সংস্কার তারা সহায়তা করবে, তারা বিভিন্ন দেশের রাষ্ট্রপতিদের দেখা করে সহায়তা করবে, এবং প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘে সাধারণ পরিষদের ভাষণেও তার এই সংস্কারের কথা তুলে ধরতে বলে আমরা শুনছি। অর্থাৎ সংস্কারের বিষয়টি এটা থাকছে, এতে কোনো দ্বিমতের কোনো অভ্যাস, কারণ আমরা এই বিদ্যমান সংবিধান বলুন, বিদ্যমান শিক্ষা ব্যবস্থা বলুন, ইভেন আপনার মিডিয়ার ক্ষেত্রে মিডিয়া থেকে সংস্কার প্রয়োজন নেই। মিডিয়া থেকে এই কালো আইনগুলি চলতে থাকবে আর আমরা জেলে যেতে থাকবো, কারণ যেই সরকারই আসবে তার সাথে যদি এরকম কালো আইন থাকে, সে অবশ্যই কালো আইন সে করবে। অতএব আমরা শিক্ষিত দিতে চাই, হ্যাঁ, নির্বাচিত সরকার ছাড়া জাতীয় সমস্যার সমাধান হয় না, সেটা মানি। তো নির্বাচিত জাতীয় সরকারের জন্য একটা পথরেখা একটা তৈরি করে দিতে হবে, যাতে আমরা নাগরিকরা একটা নিশ্চিন্তে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি এবং সত্যিকারের গণতন্ত্র পেতে পারি। তা যদি না হয়, তাহলে তো আমাদের দেশে এই অভ্যুত্থান করে কি লাভ? তো শুধু সরকার হাঁটানোর অভ্যুত্থান নয়, এবং এটা তো এক ধরনের, এটা একটা আন্তর্জাতিক পর্যায়ের অভ্যুত্থান হয়েছে এই অর্থে তার কিছু কিছু লক্ষ্য সুনির্দিষ্ট আন্তর্জাতিকভাবে আছে। এই জন্য এই অভ্যুত্থান নিয়ে আমাদের যারা বিগত সৌর সরকারকে সমর্থন করেছে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া আছে। সংস্কার অবশ্যই দরকার। যারা তারেক রহমান গত কয়েকদিন ধরে যে কথাগুলো বলছেন যুক্তিসঙ্গত কথা, তিনি এই সরকারের ব্যর্থতাকে মনে করেন যে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সরকারের ব্যর্থতা মানে তাদের ব্যর্থতা, এবং একই সঙ্গে তিনি একটা নির্বাচন দ্রুত দেওয়ার জন্য, সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এটা হচ্ছে যে এই সরকারকে চাপে রাখতে বিএনপির অবস্থাটা হচ্ছে এরকম, তার নেতা কর্মীদের প্রত্যাশা এমন বিপুল, এই জনসংখ্যায় তারা সমাবেশ যাচ্ছে, বোঝা যায় তাদের প্রত্যাশা অনেক দীর্ঘদিন ধরে তারা নির্যাতিত হচ্ছে। সেই কারণে তাদেরকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলা, যে অতি সত্বরে নির্বাচনের ব্যবস্থা করা, কিন্তু এই অতি সত্বরতার অর্থ এই নয় যে এই 3 মাসে 4 মাসের নির্বাচন। আজকে সেপ্টেম্বর শেষ হচ্ছে, আপনি যদি মনে করেন যে 3 মাস পরে এই কমিশন সুপারিশ দেবে, তাহলে এই শীতটা এই সুপারিশ পেশ এবং তার আলোচনার মধ্য দিয়ে কিন্তু কেটে যাবে। তারপর ওই হবে যে এই শীতের পরে বুঝতে পেরেছি একদম। এই জি, ধন্যবাদ। একটা বিরতির সময় আমি একটু যোগ করবো। জি 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 আমি একটু যোগ করি। জি জি।
এটা হচ্ছে কি বলে যে আমি 6 মাসটা একটু খুব বেশি ইয়ে করে ফেলছি। এটা আসলে নট ওদের 1 ইয়ার, 1 বছরের বেশি হয়ে গেলে হবে কি, তখন এইটা এটা প্রতিষ্ঠিত হতে থাকবে যে এই সরকার আসলে ক্ষমতায় থাকার জন্যই এসেছে, হ্যাঁ, জি। এটা প্রলং করতেছে। এইটা ম্যাক্সিমাম 1 বছর। আমার মনে হয় 1 বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব 1 বছরের মধ্যে। এটা এক- এক- 3 মাসের মধ্যে যদি তারা একটা রিকমেন্ডেশন দেয়, সেগুলি বাস্তবে এমন এমন কোনো কঠিন কাজ না, এগুলো জি, এমন কোনো কঠিন কাজ বুঝতে না। পেরেছি। তো আপনি আপনি এরিয়াটা কমিয়ে আনেন, এরিয়াটা কমিয়ে এনে 5টা 6টা এরিয়া ধরেন, 5টা 6টা এরিয়াতে আপনি কাজগুলো করেন। একদম একদম আপনার এত নির্দিষ্ট। লং লিস্টের দরকার নাই, তাহলে এটা একটা 20 বছর লাগবে। জি, থাকুন আমার সাথে দুজনে, একটা বিরতির সময় গেছে। ফিরছে শিগগিরই সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ, একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন শওকত মাহমুদ এবং মাহবুব কামাল। শওকত মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই দুটি বিষয়। একটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল বলেছেন যে সুবিচারের জন্য আইনের সংশোধন চায় সরকার, প্রতিশোধের জন্য নয়। এটি কি আসলে শুধুমাত্রই কথার কথা, নাকি ইতিবাচক কোনো বাস্তবতা আছে? কারণ আমরা এর আগেও দেখেছি নানা ধরনের বক্তব্য দিতে সরকারের পক্ষ থেকে। আমাদের দেশের বাস্তবতা কি আসলে কি বলে, মানে এটি কি আসলে কথার কথা, নাকি আসলেই কোনো ধরনের প্রতিশোধ স্পৃহা থাকবে? না, এটা ইম্পর্টেন্ট এই জন্যে যে এখন আহ, বিগত সরকারের কর্তাব্যক্তিদের মূল বিচারটা কিন্তু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এই ট্রাইব্যুনালের বিচারটা হচ্ছে যদি আহ, আহ, আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত এবং সত্যিকার অর্থেই একটা তদন্ত করে এটা বিচারটা করা। সেই জন্য এই বিচারের জন্য যে আইন রয়েছে, সেই আইনগুলো আগে থেকে সংশোধন করে নেওয়া প্রয়োজন। কারণ আমরা আগে দেখেছি যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচার করতে গিয়ে জামাত ইসলামীর নেতাদের মানে এক এক সময় আইন এক এক রকম হয়েছে, যে তার রায় হয়েছে এরকম, পরের দিন রায় হওয়ার আগে এবং সেই যার কারণে সেই বিচারকে অনেকেই এবং বিএনপি সহ বাংলাদেশের বহু রাজনৈতিক দল ত্রুটিপূর্ণ বিচার করছে। বিচার যদি হতে পারে, এটার মধ্যে কোনো ত্রুটি থাকা চলবে না আমার মতে। কারণ যেই বিচার হবে এই বিচারগুলোকে পরে প্রশ্ন উঠবে। সেই জন্য এই বিচারগুলো এমন ভাবে করা উচিত যাতে করে এই তদন্তে বা বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের অসঙ্গতি হয়েছে বা আন্তর্জাতিক মানের সঙ্গে তাদের সাযুজ্য ছিল না, এই কথাগুলো যাতে না উঠতে পারে, সেই জন্য আইন সংশোধন করা প্রয়োজন। এটা আইন উপদেষ্টা যেহেতু বলেছেন, আমার মনে হয় যে এটা ওই ট্রাইব্যুনালের প্রসিকিউশনের যারা আছেন তাদের সুপারিশ আছে, কিছু কিছু ধারা আছে, যে ধারা কিন্তু তারা ইয়ে করতে পারেন। আর এই বিচারগুলো খুব দ্রুত করার প্রয়োজন। এবং যে কথাটা বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আর পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ দেওয়া হবে না ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত, সেই বিষয়গুলো আইনের মাধ্যমে যদি করা না যায়, তাহলে কিন্তু এটা বাড়তি বাদ থেকে যায়। অতএব এই জন্যই আমি মনে করি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াটা আগে থেকেই আইন সংশোধন সাপেক্ষে। জি জি, ধন্যবাদ। মাহবুব কামাল, আপনার কাছে যেতে চাই যে এর সাথে শওকত মাহমুদের সাথে আপনি আসলে কিছু যুক্ত করবেন কিনা, পাশাপাশি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই পাহাড় প্রসঙ্গে। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, সত্যি কি স্বাভাবিক হচ্ছে কিনা আপনি কি মনে করেন, বা ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে? যে ঘটনা ঘটলো এর আসলে কোনো প্রভাব থাকবে কিনা, নেতিবাচক কিংবা অন্য কোনো ধরনের প্রভাব থাকবে কিনা? দুইটা বিষয় তো আসলে এত কম সময় হবে কিনা। দেখেন, মাহমুদ ভাইয়ের সাথে আমি একটু যোগ করি, এটা হচ্ছে যে আসিফ নজরুল সাহেব বুঝতে পারছেন না যে ওনার প্রোফাইল যে কত নেমে গেছে, উনি আসলে বুঝতে। এবং দেখেন ওনার ওনার মানে উনি তো একটা একটা মানে এটা খুবই ইলিশ মাছ সম্পর্কে কিছুদিন আগে কি বললেন, এখন কি বলতেছে 26 লাখ ভারতীয় এখানে কাজ করতেছে বললেন, তারপর বললেন যে আমি যদি বলি নাই। এই যে মানে তার ইমেজের যে ক্ষতি হচ্ছে, এখন তো তার কথা কেউ বিশ্বাস করতে চায় না। মানে এটা এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, এত বড় একটা অ্যাকসেপ্টেবল ছাত্র সমাজের কাছে একটা অ্যাকসেপ্টেড লোক ছিলেন, তিনি ধীরে ধীরে তার প্রোফাইলটা কোথায় নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, আচ্ছা, এই যে বিচার প্রক্রিয়া হবে, বিচার প্রক্রিয়া তো আপনি প্রথমেই প্রশ্নবিদ্ধ করে ফেলছেন। চিফ প্রসিকিউটরকে, একজন বিতর্কিত লোককে আপনি চিফ প্রসিকিউটর বানিয়েছেন। তো ফলে এইসব এইসব তো লাভ নাই এখানে। মানে আপনারা কি করবেন, মানে আপনারা যা ডিসাইড করবেন সেটাই করবেন, আমরা এগুলো বুঝি, এগুলো আমাদের কথা বলেও কোনো লাভ নাই। তবে মানে একটা খালি বলবো যে মানে ওবায়দুল কাদেরের মতো ক্লাউন হয়ে যায় না ভাই।
মানে 2 দিন পরে কিন্তু মানুষ ওইভাবে বলা শুরু করে, কথার সাথে কাজের মিল না থাকে। লিপ সার্ভিস আমরা কত দেখবো? লিপ সার্ভিস দেখতে দেখতে তো আমরা টায়ার্ড হয়ে গেলাম। এই যে দেখেন বলা হচ্ছে যে সংখ্যালঘুরা এই যে নিরাপদে থাকবে, এই তারপর দেখা যাচ্ছে মন্দিরে মন্দিরে চিঠি যাচ্ছে যে 5 লাখ টাকা না দিলে দুর্গাপূজা করা যাবে না। তারপরে বলা হচ্ছে যে শান্তিপূর্ণ সহ অবস্থান, কিন্তু ধর্মভিত্তিক শান্তিপূর্ণ অবস্থা, কিন্তু এই কনসেপ্টের বিপরীতে যারা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নাই। এই যে ধর্মীয় শান্তিপূর্ণ সহাবস্থানের বিপক্ষে যারা বক্তৃতা দিয়ে যাচ্ছে যে সমস্ত আলেম ওলেমা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আছে? তো ফলে এগুলো তো লিপ সার্ভিস, আমরা তো বুঝি এগুলি। তো এই জিনিসগুলো বাদ দিয়ে কিভাবে মানে একটা সঠিক বিচার করা যায়? হ্যাঁ, গত সরকারের আমলে যারা ক্রাইম করছে, যারা গণহত্যা করছে, অবশ্যই বিচার হতে হবে, কিন্তু মানে বিচার প্রক্রিয়াটা আমরা এটার জন্য অপেক্ষায় নাই যে এটা সুস্থ হলো কি অসুস্থ হলো। আপনাদের যেভাবে করেন এটা করেন, আমরা এগুলি জানি, এগুলি বুঝি। ফলে এটা নিয়ে আমাদের আর কোনো কথা নাই। আচ্ছা, কথা পাহাড়ের যেটা বললেন আপনি, পাহাড়ের দেখেন এইটা হলো যে মানে এইটা তো মানে সেটেলার ভার্সেস আপনার পাহাড়ি, এই বিরোধ অনেক আগে, অনেক আগে জিয়াউর রহমান যখন এই মানে সেটেল করা শুরু করলো বাঙালি, তখন থেকে তো এটা শুরু হয়েছে। এখন মূল প্রশ্নটা কি? মূল প্রশ্নটা আমরা তো মৌলিক জায়গাটা যাই না। মৌলিক জায়গাটা হচ্ছে পাহাড়িদের স্বশাসন, পাহাড়িদের নিজস্ব শাসন, নিজস্ব ইয়ে। এখানে সেটেলারদের কোনো মানে যাতে কোনো প্রভাব না থাকে, সেইটা তো হলো মূল জায়গা। এখন শুরু হয়েছে একটা বাইক নিয়ে, একটা বাইক চুরি না কি, কিন্তু এইটা এটা স্পার্ক করছে, এবং তারপরে তো দেখেন এই যে বড় ধরনের কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। এবং মানে সেনাবাহিনী ওখানে আছে, সেনাবাহিনী কিন্তু উইথড্র করা হয়, সেনাবাহিনী কিন্তু এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, সেটাও একটা কাজে দিচ্ছে। সেনাবাহিনী থাকলে ধরেন কম কম, কিন্তু সেনাবাহিনীর মধ্যে সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও ফিরবো, কিন্তু একটা বিরতি থেকে ফিরে দুজনের কাছে ফিরবো। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ অনলাইনে যুক্ত আছেন শওকত মাহমুদ এবং মাহবুব কামাল। দুজনকে আমাদের শেষ অংশে আবারও স্বাগত, যেটি হচ্ছে যে পোশাক শ্রমিকদের নিয়ে যে বিক্ষোভ হলো আজকে, সেই প্রসঙ্গেই কথা বলতে চাই। শওকত মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা সবাই জানি যে আসলে আমাদের বৈদেশিক আয়ের একটা বড় গুরুত্বপূর্ণ খাত এই পোশাক খাত। পোশাক খাত কি আসলে ধ্বংসের দিকে যাচ্ছে কিনা? আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে কারখানাগুলো বন্ধ থাকছে, অস্থিরতা, বিশৃঙ্খলা, কি হচ্ছে আসলে? দেখুন, এই পোশাক খাতের সম্পর্কে বলার আগে আমি মাহবুব ভাইয়ের একটা কথার ব্যাপারে আমি একটু দ্বিমত করতে চাই। সেটা হচ্ছে, তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একজন বিতর্কিত ব্যক্তি। তিনি কি করে বিতর্কিত ব্যক্তি হন এটা আমার বোধগম্য নয়। কি কারণে তিনি বিতর্কিত, এবং এই বিতর্কের কথা বললে পুরো ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া কিন্তু বিতর্কিত বলা হয়। কি কারণে তিনি বিতর্কিত হয়েছেন? তাজুল ইসলাম, তিনি তো এই প্রসিকিউশনের সঙ্গে আগে থেকে জড়িত, আসামিদের উকিল ছিলেন, কাজ করেছেন, তিনি জানেন। এখন পোশাক শিল্প সম্পর্কে আমার কথা হচ্ছে যে সরকার, যেখানে সরকারের কর্মকর্তারা বলছেন এখানে আন্তর্জাতিক চক্রান্ত আছে, দেশীয় রাজনীতির চক্রান্ত আছে, সেই জায়গায় তারা এত সময় নিচ্ছেন কেন? গোটা জাতি, সরকার সবাই চাচ্ছে এই পোশাক খাতের এই অচল অবস্থা দূর হোক, কিন্তু দূর হচ্ছে না কেন? আমরা 2-3 দিন আগেও দেখেছি 19টি কারখানা বন্ধ ছিল, আজকে এটি 43-এ দাঁড়িয়েছে, এবং আরো ছুটির নোটিশ তা দিয়ে দেওয়া হয়েছে। তো মালিকরা কি এতই বেশি স্বাধীন, বা শ্রমিকরা এতই বেশি স্বাধীন যে তারা তাদের সিদ্ধান্ত মোতাবেক তারা রাষ্ট্রীয় অর্থনীতিকে এইভাবে নাড়াচাড়া করে? আমার মনে হয় যে কোথাও কোনো গ্যাপ হচ্ছে, যে গ্যাপের কারণে এই অচলাবস্থাটা চলছে। পোশাক খাতের যে অস্থিরতা, এই কারণে যে আমি এখনো মনে করি না যে এটা বাংলাদেশে ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ থেকে তারা নিয়ে চলে যাবে। কারণ আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার, সেখানে যদি আমাদের একটা শুল্কমুক্ত সুবিধা আমরা পাই, তাহলে জিএসপি প্লাস যে সুবিধা যেটি বলা হচ্ছে, এটা আমি মনে করি যে এটা সাময়িক, কিন্তু কেন এতদিন লাগছে এটা সরকারের, আমি মনে করি যে এক ধরনের ব্যর্থতা, এত দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের দিকে যাওয়াটা একটা বোকামি হচ্ছে। জি, ধন্যবাদ। মাহবুব কামাল। জি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শওকত ভাই ওটা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি শওকত ভাইয়ের ওইটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, এটা আমার কথা না, আমি বাজার থেকে পিক করছি, এটা বাজার থেকে পিক করছি। লোকজন বলতেছিল যে ওয়ার ক্রাইমের চার্জ, এটা আমার নিজের কথা না, এটা আমি বাজার থেকে পিক করছি। যাই হোক, এখন যেটা বললেন, আপনি নিজেই বললেন যে আমাদের পোশাক খাতটাও খুবই জরুরি। দেখেন, আমাদের দেশটা দাঁড়িয়ে আছে তিনটা ভিত্তির উপরে, একটা পোশাক খাত, আর একটা রেমিটেন্স, আর একটা হচ্ছে কৃষি। তো এটা একটা খাত কিন্তু প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমি বুঝতেছি না যে এই যে বিদেশে আমাদের সাহায্য করতেছে, আমেরিকা এত টাকা, এটা কি করবো? আমাদের পোশাক খাত যদি ধ্বংস হয়ে যায়, তাইলে আমাদের তো এই সমস্ত ডলার দিয়ে কোনো কাজ হবে না। দেখেন, সেদিন আপনার ওই যে বিজিএম এর যে এক্স প্রেসিডেন্ট, উনি বললেন যে সমস্ত অর্ডার ইন্ডিয়াতে চলে যাচ্ছে, ওকে, তাইলে তো আলটিমেটলি আমাদের অর্ডার সব ক্যান্সেল হয়ে যাবে। অর্ডার গুলো যদি ক্যান্সেল হয়ে যায়, তখন তো আপনার ডিসিপ্লিন রেস্টোর করলেও কোনো লাভ হবে না। ধরেন আপনি ডিসিপ্লিন রেস্টোর করলেন 2 মাস পরে, ইতিমধ্যে অর্ডার ক্যান্সেল হওয়া শুরু করছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এটা তো আবার আপনি নিয়ে আসতে পারবেন। একটা জিনিস বলি, আমাদের চিফ অ্যাডভাইজার, আমি আমি তাকে একটা দিচ্ছি, বিশেষত সেটা, এত সাদা সিধা লোক নিয়ে তো দেশ চলবে না। উনি এত কি বলে যে উনি স্ট্রিক্ট হতে পারছেন না, সব ছেড়ে দিচ্ছেন, এবং কমপ্লিট ললেস টেস্ট চলতেছে সারা দেশে, সব ক্ষেত্রে ললেস টেস্ট, যা যে ইচ্ছা রাস্তায় নামতেছে, ইয়ে করতেছে, হ্যাঁ, এটা বন্ধ করে দিচ্ছে, পিটিয়ে মারতেছে, এইটা করতে, গান গিয়ে পিটিয়ে মারতেছে। আপনি রুট অফ ল যদি আপনি স্টাবলিশ করতে না পারেন, তাহলে তো আপনি পোশাক খাতকেও আপনি ঠিক করতে পারবেন না। আপনাকে তো প্রথমে রুল অফ লটা স্টাবলিশ করতে হবে, বাই হুক অর বাই ক্রুক, যে কোনো ভাবে। আপনাকে তো ক্ষমতা এক্সারসাইজ করতে হবে। আপনি ক্ষমতা এক্সারসাইজ করতেন না কেন? মানুষ আপনাকে অগণতান্ত্রিক বললে এই কারণে, আপনাকে স্বেচ্ছাচারী বলবে শেখ হাসিনার মতো এই কারণে। এটা তো স্টেটসম্যানশিপ হলো না। আপনাকে যে সমস্ত জায়গায় পাওয়ার এক্সারসাইজ করা দরকার, সে সময় ডেমোক্রেটিক আচরণ করেন। আপনি সব জায়গায় একেবারে সহনশীল হয়ে উঠলেন, সবার প্রতি আপনি সহনশীল হয়ে উঠলেন, মানে এটা তো আমরা বুঝলাম না, এটা তো স্টেটসম্যানশিপ নয়। তো ফলে আমি বলবো যে পোশাক খাতকে যদি আপনি এইখানে যে ডিসিপ্লিন আনতে চান, এটাকে যদি ফাংশনাল করতে চান, আপনাকে কি বলে যে প্রপারলি অ্যাক্ট করতে হবে। আমি 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 কোথায় কোথায় কি প্রবলেম, কোথায় কোথায় কেন প্রবলেম হচ্ছে, কোন কারণে এটা হচ্ছে, এগুলো তো আপনাকে ডিটেক্ট করতে হবে করে। হ্যাঁ, সেই মতোই ব্যবস্থা নিতে একদম একদম পরিষ্কার। আমি একদম শেষ দিকে চলে এসেছি। শওকত মাহমুদের কাছে একটু যেতে চাই যে আসলে এই সরকারের যে পদক্ষেপ, সেগুলো আসলে যথার্থ হচ্ছে কিনা। মাহবুব কামাল বললেন যে না, আরো বেশি সরকারের আইনের প্রয়োগ রাখতে হবে, আরো বেশি সক্রিয় হতে হবে, আরো বেশি। আমার আপনার কাছে একদম ছোট্ট করে প্রশ্ন থাকবে যে আসলে এই যথার্থ হচ্ছে কিনা পদক্ষেপগুলো। সরকারকে আরো সক্রিয় হতে হবে। সরকারের এই সক্রিয়তা আমরা দেখছি, এতে করে আমরা এখনো কিন্তু আশ্বস্ত হতে পারছি। সরকারের এখানে আরো, এটা শুধু আইন শৃঙ্খলা জনিত সমস্যা না, সেনাবাহিনী রাস্তায় দাঁড় করিয়ে, পুলিশ দাঁড় করিয়ে শ্রমিকদের সরিয়ে দিলাম, তাদের কারোর সমস্যার সমাধান হচ্ছে না। শ্রমিকরা চাচ্ছে, মালিকরা কেন দিচ্ছে না, বা মালিকরা কি চায়, শ্রমিকরা কি চায় না, এই বিষয়গুলো নিয়ে তো আমরা সেখানে গভর্নমেন্টকেই দেখি। এটা কিন্তু মন্ত্রণালয়ের বিষয় না, সেখানে এটা রানিং একটা টাস্ক ফোর্সের মতো গভর্নমেন্টের ডেলিগেশন, এটা তাদেরকে নিয়ে বসবে, এভরিডে কথাবার্তা হবে। সেখানে শুধু সেনাবাহিনী আর পুলিশের রাস্তায় টহল দিল্লি কি এই পোশাক কারখানা খুলে যাবে? আমি তো মনে করি না। সেই জায়গায় সরকারের দৃষ্টিভঙ্গির এবং সরকারের মধ্যে এক ধরনের একটা, আমি মনে করি যে একটা ধীর গতির সরকার হয়ে যাবে। এরা যদি ব্যবস্থা না নেয়, তাহলে কিভাবে গভর্নমেন্ট কোথায়, এটাই তো বড় প্রশ্ন। জি, শওকত মাহমুদ এবং মাহবুব কামাল, অসংখ্য ধন্যবাদ আজকে সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন।